কি রে, তোদের কাজ কত দূর এগোলো? ঠিকঠাক কাজ করছিস তো নাকি? হ্যাঁ ইগল দাদা, আমরা সবাই মন দিয়েই কাজ করছি। তোর উপর আমার অনেক বিশ্বাস আছে টুনি। তুই তো এতদিন যাবত আমার দায়িত্বে কাজ করছিস, কখনো আমি তোকে কাজে ফাঁকি দিতে দেখিনি। শোন টুনি, এই খালটা বন্ধ করার জন্য আরো একজন কাজের পাখির প্রয়োজন। তোর মতো কোনো সৎ কাজের পাখি থাকলে তুই সাথে করে নিয়ে আসিস, কেমন? এই কথা বলে ঈগল সেখান থেকে চলে যায়। এদিকে টুনি ও কবুতর মিলে কাজ করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে যায়। তাই টুনি ও কবুতর যে যার বাড়িতে চলে আসে। শোনো কালু, আজ কতদিন হলো তুমি তোমার চাকরি হারিয়ে বাড়িতে শুয়ে বসে খাচ্ছো? অন্য কোনো কাজের খোঁজ করতেও তো পারো, তাই নয় কি? এভাবে চলতে থাকলে তো আমরা কিছুদিনের মধ্যেই পথে বসবো কালু। কাজ না করার জন্যই তো চাকরিটা আমি ছেড়ে দিয়েছি কাকুলি। আর তোমাকে তো মিথ্যে কথা বলেছি, কিন্তু তুমি আমাকে আবারও কাজ করার কথা বলছো। ঠিক আছে, বাইরে থেকে একটু ঘুরে আসি। কি হলো, কি কি এমন ভাবছো তুমি? কি আর ভাববো, তুমি ঠিকই বলেছো কাকুলি। সত্যি আমার কাজের খোঁজ করা দরকার, তাই আমি একটা কাজের খোঁজে যাচ্ছি। তোমাকে আর কাজের খোঁজ করতে হবে না কালু দাদা, আমি তোমার জন্য একটা কাজ নিয়ে এসেছি। তুই সত্যি বলছিস টনি? তুই আমাদের খুব বড় উপকার করলি রে। তা কি কাজ করতে হবে শুনি? আমার সাথে মাটি কাটার কাজ করতে হবে কাকুলি দিদি। এখন বলো তো কালু দাদা, তুমি এই কাজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে। তুই এখন যা টুনি, আমি কাল সময় মতো কালুকে কাজে পাঠিয়ে দিব। এরপর টুনি সেখান থেকে চলে যায়। এদিকে কাজে যেতে হবে শুনে কালুর অনেক মন খারাপ হয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু ও টুনির সাথে ঈগলের কাজে চলে যায়। ওরে বাবা রে, কি ওজন রে বাবা! ধুর ধুর, এত কষ্ট কেউ করে নাকি? ওরে বাবা রে, ওরে মা, আর তো আমি হাঁটতেই পারছি না রে। কালু অনেক কষ্ট করে তার মাথার উপরে থাকা মাটির ডালিটা খালের ধার পর্যন্ত নিয়ে যায়। আর টুনি সেটা দেখতে পেয়ে বলতে থাকে, এ কি, কালু দাদা তো কাজ না করে বিশ্রাম নিচ্ছে। এখন যদি ঈগল দাদা এসে দেখে, তাহলে তো কালু দাদাকে কাজ থেকে তাড়িয়ে দিবে। না না, এই কালু দাদা বুঝি এই কাজ করতে পারবে না। এই কথা বলে টুনি কালুর কাছে যায় আর কালুকে ডাকতে থাকে। এরপর কালু ঘুম থেকে উঠে আবারও কাজ করতে শুরু করে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর এরপর থেকে কালু রোজ কাজ করতে যেত ঠিকই, কিন্তু ঠিক মতো কাজ করতো না। একবার কাজ করলে দুইবার বিশ্রাম নিত। আর টুনি গিয়ে কালুর ঘুম ভাঙিয়ে দিত। আর এভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। আর টুনিরা তাদের পারিশ্রমিক নেয়ার জন্য ঈগলের বাড়িতে চলে আসে। তোরা টাকা নিতে এসেছিস? হ্যাঁ ঈগল দাদা, আমরা আমাদের পারিশ্রমিক নিতে এসে গেছি। আচ্ছা ঠিক আছে, তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি ঘর থেকে টাকা নিয়ে আসছি। এই কথা বলে ঈগল যেই না ঘরের দিকে চলে যাবে, ঠিক তখনই সে মাথা ঘুরে পড়ে যায়। আর ঈগলকে অসুস্থ হতে দেখে কালু, টুনি ও কবুতর তাকে ঘরে নিয়ে যায়। এ কি, ঈগল দাদা এভাবে আলমারিটা খুলে রেখেছে কেন? এত দামি দামি গয়না চোরের নজরে পড়লে তো ঈগল দাদার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক বলেছিস রে টুনি, ঈগল দাদা হয়তো আলমারি বন্ধ করতে ভুলে গেছে। তুই বরং আলমারিটা বন্ধ করে দে, আর আমি আর কালু দাদা মিলে ঈগল দাদার জ্ঞান ফেরানোর চেষ্টা করি। এরপর টনি আলমারি বন্ধ করতে থাকে। এদিকে কবুতর ও কালু মিলে ঈগলের মুখে পানি ছেটাতে থাকে। আর কিছুক্ষণ পর ঈগলের জ্ঞান ফিরে আসে। এই তো ঈগল দাদা চোখ খুলেছে। তুমি এখন ঠিক আছো তো ঈগল দাদা? হ্যাঁ রে, আমি এখন ঠিক আছি। আসলে সকাল থেকে একটু অসুস্থ তো,
তাই মাথাটা ঘুরছিল। তোরা আমার অনেক বড় উপকার করলি রে। সত্যি টুনি, তোরা আমার শুধু শ্রমিক নোস, তোরা আমার আপনজন। এভাবে তোরা সৎভাবে আমার পাশে থাকিস সব সময়। এরপর ঈগল টুনিদেরকে তাদের বেতনের টাকা বুঝিয়ে দেয়। আর টাকা নিয়ে টুনি, কবুতর ও কালু বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। 600, 700, 800, 900, 1000। একে ঈগল দাদা তো আমাকে ভুল করে 100 টাকা বেশি দিয়েছে। এক্ষুনি এই টাকাটা ঈগল দাদাকে ফেরত দিতে হবে। এই কথা বলে টুনি একটা টর্চ হাতে নিয়ে ঈগলের বাড়িতে চলে যায়। অন্যদিকে কালু একটা টর্চ হাতে নিয়ে বলে, পুরো 1 মাস কষ্ট করে মাস শেষে শুধুমাত্র 1000 টাকা বেতন পেলাম। না না, এইটুকু বেতনে এত পরিশ্রম করে কোনো লাভ নেই। কিন্তু ঈগল দাদার বাড়ির ওই দামি গহনাগুলো চুরি করতে পারলে আমাকে আর এত পরিশ্রম করতে হবে না। টুনি রে টুনি, তুই 1 বছর কাজ করে যা রোজগার করেছিস সেটা আমি একদিনে করে দেখাবো। আর এজন্যই আমার নাম হয়েছে কালু। হা 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 হা। এই কথা বলে কালু একটা স্প্রে নিয়ে ঈগলের বাড়িতে চুরি করতে চলে যায়। আর ঈগলের ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা ঈগলের মুখে অজ্ঞান করা স্প্রে মেরে দেয়। আর ঠিক তখনই টুনিও ঈগলের বাড়ির উঠোনে চলে যায়। অন্যদিকে কালু ও আলমারি খুলে সবগুলো সোনার গহনা চুরি করে নিয়ে যায়। আর যাওয়ার সময় কালুর হাত থেকে একটা গহনা টুনির সামনে পড়ে যায়। একে এত রাতে কালু দাদা এখানে কেন এসেছে? আর কালু দাদার কাছে এই সোনার গয়নাটাই বা এলো কি করে? তার মানে কালু দাদা ঈগল দাদার আলমারি থেকে গয়না নিয়ে পালাচ্ছে? না না, যেভাবেই হোক কালু দাদাকে ধরতেই হবে। তা না হলে যে আমাদের মতো শ্রমিকের সম্মান চলে যাবে। এই কথা বলে টুনি কালুকে ধরতে কালুর পেছন পেছন যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর কালু টুনিকে তার পেছনে আসতে দেখতে পায়। আর তাড়াহুড়ো করে কালু একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আর টুনিও কালুকে ধরতে না পেরে সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন সকালে টুনি ঈগলের কাছে গিয়ে গয়না চুরির কথা বলে দেয়। কি? ওই কালু আমার খেয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমি আমার গয়না তো নিবই, তার সাথে ওকে চুরি করার শিক্ষাটাও দিয়ে দিব। চল টুনি, তুই আমার সাথে চল। এরপর ঈগল ও টুনি পুলিশের কাছে চলে আসে। আর সেখানে গিয়ে পুলিশকে কালু চুরির গয়না চুরির কথা খুলে বলে। এরপর পুলিশকে সাথে নিয়ে কালুর বাড়িতে আসে। এ কি পুলিশ? তোমরা আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছো কেন? কি অপরাধ আমার? বিশ্বাসঘাতক, তুই আমার আলমারি থেকে গয়না চুরি করেছিস। আর টুনি তো তার নিজের চোখে দেখেছে। ভালোই ভালোই বলছি কালু, তুই আমার বউয়ের সবগুলো গয়না ফেরত দে, তা না হলে এক্ষুনি তোকে পুলিশের হাতে তুলে দিব। আমি তোমাকে গয়নাগুলো কিভাবে দিব ঈগল দাদা? ওগুলো যে... যাক বাবা, টুনি চলে গেছে। এখন আমি গয়নাগুলো নিয়ে বাড়িতে যাই। আর ভোর হলেই অন্য বনে চলে যাব। এরপর আমি গয়নাগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাই। আর যেই না টুনির লাউ পুকুরের কাছে যাই, তখনই আমার পিঠ থেকে গয়নার বাক্সটা টুনির লাউ পুকুরে পড়ে যায়। হায় হায় রে, এত কষ্ট করে চুরি করলাম আর সেগুলো কিনা ভোগ করতে পারলাম না। এজন্যই হয়তো বলে, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। এদিকে তো টুনি আমাকে চুরি করতে দেখে ফেলেছে। এবার তো ঈগল দাদা আমার চুরি করার বিষয়টা জানতে পারবে। আর এজন্য আমাকে আর কাজেও নিবে না। লোভ করে আমি আমার সর্বনাশ ডেকে আনলাম। হ্যাঁ কালু দাদা, লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়। আর যদি তুমি লোভ না করতে, তাহলে তোমাকে কাজটা আর হারাতে হতো না। আমাদের জীবনে উন্নতি করতে হলে চুরি নয়, পরিশ্রম করে সৎভাবে উপার্জন করতে হয়। তবেই আমরা জীবনে সফলতার দিকে অগ্রসর হতে পারবো, বুঝলে? আমি আমার ভুল বুঝতে পেরেছি ঈগল দাদা। তুমি আমাকে শেষবারের মতো একটাবার সুযোগ দাও। আমি আর কখনো চুরি করব না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু টুনি, তোর লাউ পুকুর থেকে আমরা গয়নাগুলো উদ্ধার করব কিভাবে বলতো?
এখন এর একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে পুকুরের পানিগুলো বালতি দিয়ে তুলতে হবে। কিন্তু এত বড় পুকুরের পানি বালতি দিয়ে তুলতে পারবো তো? কেন পারবো না কালু দাদা? 10 মিলে কাজ করলে সেই কাজে সফলতা নিশ্চিত আসবে। তাই আমরা সবাই মিলে গয়নার বাক্স উদ্ধার করব। এরপর সবাই বালতিতে করে পুকুরের পানিগুলো তুলে অন্য পুকুরে ফেলে দেয়। আর কিছুক্ষণ পর তারা তাদের গয়নার বাক্সটা ফিরে পায়। এরপর টুনি, কালু ও কবুতর আবারও সৎভাবে কাজ করে নিজেদের সংসার চালায়। তাহলে আসি বন্ধু, তুই কিন্তু তোর মেয়েকে নিয়ে আমাদের বনে বেড়াতে আসবি। আচ্ছা ঠিক আছে, যাব বন্ধু। ময়ূরী মাসি, তোমাদের বনে কি তরমুজ আছে? আমার না তরমুজ খেতে খুব ইচ্ছে করে, কিন্তু আমাদের বনে বাজারে তরমুজ নেই বলে আমি খেতেই পারি না। আমাদের বনে অনেক মিষ্টি মিষ্টি তরমুজ আছে, আগে জানলে তো তোর জন্য কয়েকটা তরমুজ নিয়ে আসতে পারতাম। তুই তোর মাকে নিয়ে বেড়াতে যাস, তারপর তোকে অনেক তরমুজ খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মাসি, যাব। এরপর ময়ূরী টুনি ও টুকির কাছে বিদায় নিয়ে তাদের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর জঙ্গলের ভিতর দিয়ে উড়ে যেতেই ময়ূরী কিছু তরমুজ দেখতে পায়। ও মা, জঙ্গলের ভিতর দেখছি অনেক তরমুজ ধরে আছে। এখন তো টুনির বাড়িতে যাওয়ার সময় নেই, তাই টুনিকে ফোন করে বলে দেই। হ্যালো টুনি, তোদের জঙ্গলের ভিতরে কিছু তরমুজ ধরে আছে, টুকিকে নিয়ে এসে এখান থেকে তরমুজগুলো ছিঁড়ে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি। মা টুকি, আমাদের জঙ্গলের ভিতরে নাকি তরমুজ হয়েছে, তাড়াতাড়ি চল জঙ্গল থেকে তরমুজ নিয়ে আসি। হ্যাঁ মা চলো, আজ আমি অনেক মজা করে তরমুজ খাবো। এরপর টনি আর টুকি একটা ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর জঙ্গলের কাছে যেতেই টুকি একটা ঘড়ি পরে থাকতে দেখতে পায়। মা দেখো, কত সুন্দর একটা ঘড়ি পরে আছে, মনে হচ্ছে এটা সোনার ঘড়ি। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, এটা তো সোনার ঘড়ি। তরমুজ নিতে এসে ভালোই হলো, এই ঘড়ি বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে মা, আর তখন আমরা অনেক ধনী হয়ে যাব, তাই না মা বলো? না রে মা, আগে এই ঘড়ি বিক্রি করা যাবে না, বনের কোনো পাখির তো এই ঘড়িটা হতে পারে, তাই আগে বনের সবাইকে দেখাবো, যদি কোনো মালিককে খুঁজে না পাই তারপর এটা বিক্রি করব। চল এখন জঙ্গলে ঢুকে তরমুজ খুঁজতে থাকি। তরমুজগুলো একেবারে ঝোপের মধ্যে হয়েছে, এজন্য আমাদের বনের পাখিদের চোখেই পড়েনি। দেখে তো মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। এসব বলে টুনি আর টুকি তরমুজগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মা টুকি, তুই এখন মজা করে তরমুজ খেতে থাক, আর আমি এই ঘড়িটা সবাইকে দেখিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাও। কবুতর দাদা, এই সোনার ঘড়িটা কি তোমার নাকি? জঙ্গলের কাছে ঘড়িটা কুড়িয়ে পেয়েছি। না রে টুনি, এই ঘড়ি আমার না, তুই বরং মুন্নির কাছে যা। রাজু টোনা তো শহরে চাকরি করে, তাই আমার মনে হয় রাজু টোনার ঘড়ি হতে পারে। মুন্নি দিদি, মুন্নি দিদি, এদিকে একটু এসো তো। কি হয়েছে রে টুনি, আমাকে ডাকছিস কেন? দেখো তো, এটা রাজু দাদার ঘড়ি কিনা? জঙ্গলের কাছে আমি ঘড়িটা কুড়িয়ে পেয়েছি। না না মাসি, এটা বাবার ঘড়ি না, বাবার তো ঘড়ি পরে না। কি বড়দের মাঝে তুই কথা বলতে এসেছিস কেন? তুই ছোট হয়ে কি অত কিছু মনে রাখতে পারিস? এই ঘড়ি তো তোর বাবার, কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল, তখন ঘড়িটা শহর থেকে কিনে নিয়ে এসেছিল। টনি, তোকে অনেক ধন্যবাদ ঘড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি বলছো তো মুন্নি দিদি, এটা রাজু দাদার ঘড়ি তো? হ্যাঁ রে টনি, সত্যি বলছি, এই ঘড়িটা রাজুর খুব পছন্দের ছিল, কিন্তু একদিন বাজারে যেতে ঘড়িটা হারিয়ে ফেলে, আর তখন রাজু খুব মন খারাপ করেছিল। বিশ্বাস না হলে ওকে ফোন করে দেখ, ঘড়ি ফিরে পাওয়ার কথা শুনলে ও খুব খুশি হবে। না না দিদি, ফোন করতে হবে না, তোমার কথা শুনে বিশ্বাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘড়িটা ভালো করে রেখে দাও, আর
আর রাজু দাদাকে বলো ঘড়ি পড়লে সাবধানে চলাফেরা যেন করে। আমি পেয়েছি জন্য ঘড়িটা দিলাম, অন্য কেউ পেলে তো কখনোই ফিরিয়ে দিত না। মা, তুমি মিথ্যে বলে কান্নাকার ঘড়িটা নিয়ে নিলে। আমাদের স্যার বলেছে মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে বললে তার সাথে নাকি খারাপ কিছু হয়। তাহলে কি তোমার সাথে খারাপ কিছু হবে মা? তোদের স্যার তো এমনি এসব বলে পড়াশোনা করায়, মিথ্যে বলে আরো ভালো কিছু হয়, বুঝেছিস? দেখেছিস মিথ্যে বলেছি বলে এই সোনার ঘড়িটা পেলাম। এবারে ঘড়ি বিক্রি করে আমি সোনার হার কিনবো, সোনার হার। তুই বাড়িতে থাক, আমি বাজার থেকে এক্ষুনি সোনার হার কিনে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আর আসার সময় আমার জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে এসো। তোতা, আমার সোনার ঘড়িটা খুঁজে পেলি? না বনপ্রধান, পুরো বাড়ি খুঁজেও আপনার সোনার ঘড়িটা খুঁজে পেলাম না। আমার মনে হয় কেউ বাড়িতে ঢুকে ঘড়িটা চুরি করে নিয়ে গেছে। কি বলছিস এসব? আমার বাড়িতে ঢুকে কে ঘড়ি চুরি করবে? কার এত বড় সাহস হবে যে বনপ্রধানের বাড়িতে ঢুকবে? চোরের সবসময় সাহস বেশি থাকে, সাহস না থাকলে কি চুরি করতে পারে? তাই বলি কি, চলুন আমরা বনের সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখি। আচ্ছা ঠিক আছে, তবে তাই চল। এরপর বেচার তোতা কবুতরের বাড়িতে চলে আসে, আর কবুতরকে কিছু না বলে তারা ঘরের ভিতরে ঢুকে ঘড়ি খুঁজতে থাকে। কি খুঁজছেন বনপ্রধান? আমাকে বলুন, আমি আপনাকে খুঁজে দিচ্ছি। আমার সোনার ঘড়ি চুরি করে কি আর কেউ নিজে থেকে সেটা বের করে দিবে? তাই আমরাই খুঁজে নিচ্ছি, আর যদি খুঁজে পাই তাহলে তোকে কঠিন শাস্তি দিয়ে ছাড়বো। কি সোনার ঘড়ি খুঁজছেন? সেটা তো আগে বলবেন। ওই ঘড়ি তো টুনি কুড়িয়ে পেয়েছে, টুনি আমাকে দেখাতে এসেছিল। আপনি টুনির কাছে যেতে পারেন, বনের কোনো পাখির ঘড়ি না হলে টুনির কাছেই ঘড়িটা আছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তোতা, টুনির বাড়িতে চল। টুনি, তুই নাকি আমার ঘড়ি কুড়িয়ে পেয়েছিস, ঘড়িটা তাড়াতাড়ি দিয়ে দে বলছি। কি, ওই সোনার ঘড়িটা আপনার ছিল? কিন্তু মুন্নি দিদি বলেছে ওটা নাকি তার ঘড়ি, তাই তো আমি মুন্নি দিদিকে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মুন্নি দিদির বাড়িতে চলুন। মুন্নি দিদি, মুন্নি দিদি, বাড়িতে আছো? মা তো ওই সোনার ঘড়িটা বিক্রি করতে গেছে। এরপর রকি টনিকে সব কথা খুলে বলে। এই মুন্নি তো দেখছি খুব খারাপ, ঘড়ির জন্য ছেলেটাকে মিথ্যা কথা শিখতে বলেছে। চল সবাই বাজারে যাই, আজ মুন্নিকে স্বর্ণকারের দোকানেই ধরে ফেলবো। এরপর সবাই স্বর্ণকারের দোকানে চলে আসে, আর মুন্নি তখন সোনার হার দেখছিল। দাদা, আমাকে ওই হারটা দেখাও তো দেখি। এই মুন্নি, এই আমার ঘড়ি বিক্রি করে সোনার হার নিচ্ছিস তাই না? তোকে আজ হার নেওয়ার ইচ্ছে ভালো করেই পূরণ করব। বন প্রধান, কি বলছেন এসব? ওটা আপনার ঘড়ি ছিল, কিন্তু আমি তো সেটা জানতাম না। জানতি না সেটা ভালো কথা, কিন্তু ঘড়িটা তো তোর ছিল না। তাহলে মিথ্যে বলে তুই কেন ঘড়িটা নিয়েছিস? শয়তান পাখি, তুই তো তোর ছেলেটাকে মিথ্যে বলা শেখাচ্ছিস। ছোট পাখিরা সব সময় বড় পাখিদের কাছ থেকে ভালো কিছু শিখবে, আর তুই কি না তাকে খারাপ কিছু শেখাচ্ছিস? তাই এর জন্য আমি তোকে কঠিন শাস্তি দিব। বন প্রধান, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো মিথ্যে বলে কারো কাছে কিছু নিব না, আর ছোটদেরও মিথ্যে বলা শেখাবো না। হ্যাঁ বন প্রধান, এবারের মতো মুন্নি দিদিকে ক্ষমা করে দিন। রাজু দাদা শহরে থাকে, মুন্নি দিদিকে শাস্তি দিলে যে ছোট ছানাটা খুব কষ্ট পাবে। দেখেছিস টুনি কত ভালো পাখি, টুনির কাছ থেকে শিক্ষা অর্জন কর। শুধু টুনির জন্য তোকে এবার ছেড়ে দিলাম। টুনি, তুই অনেক ভালো, তাই আমি তোকে 1,00,000 টাকা পুরস্কৃত করব। তুই আমার সাথে আমার বাড়িতে চল। আরে এই যে শালিক স্বর্ণকার, আমার ঘড়িটা দে দেখি। এরপর বেচা তার ঘড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর মনে মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, বনপ্রধান ঘড়িটা কেড়ে নিয়ে গেছে তাই না? হ্যাঁ রে বাবা, আর তোর স্যারের কথাই ঠিক হয়েছে, মিথ্যে বলে কখনো ভালো কিছু করা যায় না। যেমনটা আমার সাথে হলো, তুই ছোট বলে বন প্রধান আমাকে ছেড়ে দিল, নয়তো যে কঠিন শাস্তি দিত।
তাই তুই কখনো মিথ্যে বলবি না। এসব বলে মুন্নি রকিকে ভালো কিছু শেখাতে থাকে। আর তখন থেকে মুন্নি ও টুনির মতো ভালো পাখি হওয়ার চেষ্টা করতে থাকে।